বইটা একটু বের করে নেই। তো আজকে কিন্তু তোমাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস, তাই না? এর আগেও একটা এর উপরে ক্লাস হয়েছে। পদার্থের বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। একবার রিক্যাপ দিব। কারণ এটার উপর ৩ টা ক্লাস আছে। তো এর আগে একটা হয়েছে এবং আজকে আরেকটা হবে। নেট সমস্যা করে। তো তাই আমরা ইনশাআল্লাহ খুব ভালোভাবে জিনিসগুলা শিখে নিব। যেন তোমাদের ভবিষ্যতে কোনো সমস্যা না থাকে। হ্যাঁ? তো ওটা একটু সলভ করলাম। যাই হোক, চলো তোমাদের ক্লাসটা শুরু করি। স্যার আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন। আহসাফ, হ্যাঁ, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি আহসাফ। দেখো নাই? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আফনান, ভালো আছি। সাইদা বাড়ি, স্যার ওনাদের মিউট করেন। মিউট করেছি। সাইদা, নৌরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নৌরিন। স্যার সবাইকে মিউট করেন। সবাইকেই মিউট করেছি। টেনশন করো না। বাচ্চারা অনেক পাজি হয়ে গেছো। আ অনেক কথা বলো, তাই না? আচ্ছা, তো চলো আমরা ক্লাসটা শুরু করে নেই। তার আগে ২ টা মিনিট একটু ওয়েট, আমি তোমাদের একটা জিনিস দেখাবো। হুম? জিনিসটা নিয়ে আসতেছি। আ যাই হোক, চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। তো তোমরা কি সবাই আমার কথা শুনতে পারতেছো এবং আমাকে দেখতে পারতেছো নাকি? আমাকে জানাও। সবাই কি আমাকে শুনতে পারতেছো নাকি এবং আমাকে দেখতে পারতেছো নাকি? একটু আমাকে জানাও। আচ্ছা, আফনান স্যার আইসিটি দেওয়া দেখেছেন কেমন হয়েছে? হ্যাঁ, আফনান অনেক ভালো হয়েছে। তোমার আমি সবারটাই দেখেছি। কুইজ আছে না? আজকে কুইজ রাখি নাই। আজকে তোমাদের কুইজ রাখিনি। আজকে শুধু তোমাদের পড়াবো। আ তোমরা একটা কাজ করো, সবাই একটু খাতা আর কলম নিয়ে বসো। আমি তোমাদের কিছু জিনিস বলবো। ওইগুলা তোমরা লিখে নিবা। ঠিক আছে? এমডি আরাফুল বা মাশাআল্লাহ আরাফুল, তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে। হ্যালো স্যার, হাউ আর ইউ? রায়ান, আলহামদুলিল্লাহ আই এম ফাইন আছি। ওকে, ঠিক আছে। তো চলো আমরা ক্লাসটা শুরু করে নেই। কৃষ্ণা, কেমন আছো কৃষ্ণা? আ আরিনা, জি স্যার, ওকে। আবিদা, শুনতে ও দেখতে পাচ্তেছি। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করে দেই ইনশাআল্লাহ। আ শেয়ার ভালো হয়েছে। তোমরা যারা আইসিটির হোমওয়ার্ক দিয়েছো ভেরি গুড। ওয়ার্ড ফাইলে দিয়েছো এই জিনিসটা আমার কাছে সরি। তো যাই হোক, দেখো তোমাদের আজকে আমাদের পড়া পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রবাহ, তাই না? প্রভাব, সরি, বাহ্যিক প্রভাব। তো তোমাদের এর আগের দিন আ কেউ আঁকাআঁকি যে করবে তাকে একদম, একদম খেয়ে ফেলবো। বুঝছো? কেউ আঁকাআঁকি করবা না। মানে একটু সুযোগ পাইলে হয়। আচ্ছা, যাই হোক, চলো পড়াশোনা শুরু করে দেই। সাইদ আহসান, আহসাফ, হ্যাঁ, সবার হোমওয়ার্ক দেখেছি। কোনো সমস্যা নেই। তোমাদের আইসিটি হোমওয়ার্ক দেখেছি আমি। সারেগাত যারা দিয়েছো অনেক ভালো হয়েছে। আহসাফ তোমারটা অনেক সুন্দর হয়েছে। তুমি তো মাশাআল্লাহ এমনি টেকনোলজি সম্পর্কে অনেক ভালো জানো। তো যাই হোক, চলো আমরা পড়াটা শুরু করি। তো পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব যদি আমি বলতে চাই, তাই না? এই জিনিসটা দেখো, এই জিনিসটা মনে করতে পারো তোমাদের একদম এবিসিডি। ক্লাস 6 এর এবিসিডি আজকে তোমাদের পড়ানো হবে পদার্থের। কারণ কি, এই জিনিসটা যখন তোমরা বড় হবা, এই জিনিসটা যে কতটা বিশাল একটা জিনিস, তখন তোমরা সেটা বুঝতে পারবা। তো সমুদ্রে লাফ দেওয়ার আগে, জাহাজে ওঠার আগে অবশ্যই তোমাদের সাঁতার জানতে হবে, তাই না? সেম ভাবে তোমাদের এই যে পদার্থ আছে, এই পদার্থতে ঝাঁপ দেওয়ার আগে তার বেসিক সম্পর্কে তোমাদের ভালোভাবে জানতে হবে। ঠিক আছে? তো চলো আমরা ইনশাআল্লাহ শুরু করে দেই। আমরা জানি পদার্থের অবস্থার আকার আকৃতির উপর ভিত্তি করে পদার্থকে ৩ ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আমি তোমাদের আবারও একটু বলি যে, আমি তোমাদের যখন বলবো মেসেজ করো, তখন তোমরা মেসেজ করবা। তার আগে কেউ কোনো মেসেজ করবা না। ঠিক আছে? তার আগে আমি তোমাদের মেসেজগুলা দেখব না। ঠিক আছে? তোমাদের সবার সালাম কালাম আমি নিয়ে নিলাম। সালাম পর্ব এখন শেষ করি। আচ্ছা, যাই হোক, তো চলো শুরু করি। আর হ্যাঁ, আরিয়ান, তোমার কমেন্ট দেখতে পারতেছি। তো আমরা শুরু করি, হ্যাঁ? আমি যখন তোমাদের বলব যে কমেন্ট করো, তখন করবা। এখন কোনো কমেন্ট করবা না। তো চলো শুরু করি। তো পদার্থের আকার আকৃতির উপর ভিত্তি করে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে, তাই না? তো এই দেখো, আমি ১ গ্লাস পানি খাই তোমাদের। ঠিক আছে? পানি এই যে পানিটা ছিল, এই পানি কি পদার্থ? তরল পদার্থ। তাই না? এই যে গ্লাসটা, এটা কি? কঠিন পদার্থ। আর এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, এটা হলো আমাদের বায়বীয় পদার্থ। ঠিক কি না? তো এখানে ৩ টা পদার্থ আমরা পেলাম। ঠিক? একটা হলো কঠিন, আরেকটা হলো তরল, আরেকটা হলো বায়বীয়। তো কঠিন পদার্থটা কি?
কঠিন পদার্থ হলো যে সকল পদার্থের আকার আছে, আকৃতি আছে। আচ্ছা, মাউস দিয়ে লিখতেছি, লেখা মাশাআল্লাহ অনেক খারাপ হবে। কিছু মনে করো না তোমরা। আকার আছে, আকৃতি আছে, আর কি আছে? নির্দিষ্ট ভর আছে, তাই না? তাকে বলা হয় কি? তাকে বলা হয় কঠিন পদার্থ। আর এই যে তরল পদার্থ আছে, তরল পদার্থটা, এই তরল পদার্থটা কি? এর নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই, তাই না? তোমরা চিন্তা করো, এই যে পানি, একে তুমি গ্লাসের উপর রাখছো, এর কিন্তু কি আছে? এই যে পানিটা আছে, তাই না? এই যে পানি, এই পানিটাকে আমি যে পাত্রেই রাখি, এই পানিটা কিন্তু সে পাত্রের আকারটা কি করবে? ধারণ করবে, ঠিক কি না? একটা ছোট গ্লাসে রাখছি, এ কিন্তু এতটুক জায়গা, মানে এই গ্লাসের আকৃতি ধারণ করেছে। একে যদি তোমরা বড় একটা মগের ভেতর রাখো, সে মগের আকৃতি ধারণ করবে। তার মানে কি? এর নির্দিষ্ট কোনো আকৃতি নেই। পানিকে তুমি যে পাত্রে রাখবা, সে তার আকৃতি নেবে। ঠিক কি না? এই দেখো, তোমাদের মিহিদাতুল স্যার চলে এসেছে। দেখছো? না, দেখা যায়, দেখা যায় স্যার। আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করি নাই, বুঝছেন? আচ্ছা, একটা কথা বলি। তোমাদের মিহিদাতুল স্যার কিন্তু ফুড খেতে অনেক পছন্দ করে, বুঝছো? তো সবাই ফুড দিবা, তাহলে বেশি, বেশি ফুড গিফট করবা। তো যাই হোক, চলো আমরা পড়ায় ফিরে যাই। তো আমাদের মনে করো যে তরল পদার্থ গেল। তো এখন আচ্ছা, একটু ইন্টারনেট ঝামেলা করতেছে। হ্যাঁ, আরিয়ান, তোমার কমেন্ট দেখতে পাচ্ছি বাবা। আচ্ছা, যাই হোক, চলো আমরা শুরু করে দেই। যেটা আমি পড়াচ্ছিলাম আরকি। তার মানে তরল পদার্থ বলতে আমরা কি বুঝি? যার নির্দিষ্ট ওজন আছে, আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি নেই। তাকে বলা হয় তরল। এখন আসো বায়বীয়। এই যে আমি কথা বলতেছি, আমার কিন্তু মুখ দিয়ে বাতাস বের হচ্ছে। এই বাতাসকে কিন্তু আমি বুঝতে পারতেছি যে এটা একটা কিছু আছে। কিন্তু এটাকে আমরা ধরতে পারতেছি না, কেউ পারতেছি না। তার মানে কি? বায়বীয় পদার্থটা কি? যে পদার্থর নির্দিষ্ট আকার নেই, আকৃতি নেই, কিন্তু নির্দিষ্ট ওজন আছে, তাকে বলা হয় বায়বীয় পদার্থ। তাকে কি বলা হয়? বায়বীয় পদার্থ। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে, স্যার, বায়বীয় পদার্থ তো ওজন আছে, কই বাতাস তো আমি ধরি, ওজন তো নেই, তাই না? তোমরা কোন সময় ফুটবল খেলেছো? হয়তো অনেকেই ফুটবল খেলেছো। তো এই যে ফুটবলের ভেতরে যখন বাতাস থাকে না, তখন দেখবা সেটা কিন্তু হালকা থাকে। অনেকটা হালকা থাকে। কিন্তু যখন তার ভিতর বাতাস দেওয়া হয়, তখন কিন্তু সেটা ভারী হয়ে যায়। তার মানে কি? বাতাসের কি আছে? জ্ঞান নিয়ে কথা বলো। ঠিক আছে? ক্লাস শেষে এই জিনিসটা নিয়ে বইলো আমারে, হ্যাঁ? এখন না বাবা। তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝেছো? নৌরিন, ফাতিহা? ইয়েস স্যার, নো প্রবলেম। ওকে। আমি স্টপ হয়ে নেই বাবা, একটু নেটওয়ার্ক সমস্যা হয়েছিল, বুঝছো? তো আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝেছো এবং কারো কোনো সমস্যা নেই। আহ দেখি তো আর কারো। আফনান, ইয়েস স্যার, বুঝতে পেরেছি। সাদাকাত, জি, ওকে সাদাকাত। এমডি আশরাফুল ইসলাম স্যার, বরফ কোন পদার্থ? আচ্ছা, বরফ হলো তোমার কঠিন পদার্থ। বরফ কি পদার্থ? বরফ কঠিন পদার্থ। টু ওয়েট। ওকে। আচ্ছা, তোমরা তোমরা তো এখন বড় হয়েছো না বাবারা, হ্যাঁ? তো এখনো কেন আঁকাআঁকি করো বলো তো? এটা কোন ধরনের ভদ্রতা বলো? তোমাদের মনে করো যে একদম। আচ্ছা, যাই হোক। তো এ পর্যন্ত আশা করি সবাই বুঝেছো। আবিদা, ক্লাস আটকে যায়। সিমরান, হ্যাঁ, তখন একটু নেটের সমস্যা ছিল, বুঝছো? এই জন্য ক্লাসটা আটকে আটকে গেছে। আচ্ছা, দেখো, এটা হলো তোমাদের পদার্থের বৈশিষ্ট্যর অধ্যায়, অধ্যায় নাম্বার। তো চলো আমরা এখন পরবর্তীতে যাই। তো আমরা মোটামুটি পদার্থের ৩টা অবস্থা সম্পর্কে জানলাম, তাই না? এই যে কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয়, এই ৩টা পদার্থ সম্পর্কে আমরা জানলাম। এরপরও দেখো, আমাদের কিছু পদার্থের আরো কিছু ভাব থাকে, মানে আরো কিছু অবস্থা থাকে। তার মধ্যে শক্ত তোমরা জানো,
শক্ত বলতে কি? যেটা আকার মানে যেটা সহজে ভাঙে না, সেটা কি? শক্ত পদার্থ। ঠিক কি না? আর নরম কি? যেটা সহজেই ভেঙে যায় সেটা হলো নরম পদার্থ। তাহলে নমনীয় পদার্থটা কি? ঠিক আছে? নমনীয় পদার্থটা যদি আমি তোমাদের একটু বুঝাই, দেখো, নমনীয় পদার্থ। তোমাদের বাসায় বা অনেক ফ্রেন্ড থাকে না? যাদের তোমরা যতই মারো, বকা দাও, সে সবসময় কি থাকবে? তোমার কাছে থাকবে। তাই না? সে কোনো সময় তোমাকে ছেড়ে যাবে না। এরকম কিন্তু বন্ধু পাওয়া সত্যিই খুব কঠিন। তেমনি পদার্থের মধ্যে এমন কিছু পদার্থ আছে যাকে তুমি যতই হাতুড়ি দিয়ে আঘাত করো, যতই মনে করো তাপ দাও, সে কি হবে? ভাঙবে না। সে কি করবে? সে তার আকারের পরিবর্তন করবে। ফর এক্সাম্পল তুমি তামা। তামাকে যদি তুমি হাতুড়ি দ্বারা আঘাত করো, সেটা কি হবে? প্রসারিত হবে। লম্বা হবে। কিন্তু সেটা কিন্তু কোনো সময় ভাঙবে না। তো এই যে, যে সকল পদার্থগুলো তাপে বা চাপে বা আঘাতে ভেঙে যায় না, আকারটা কি হয়? প্রসারিত হয়, তাকে বলা হয় নমনীয়। তাকে কি বলা হয়? তাকে বলা হয় নমনীয়। ঠিক আছে? আর অনমনীয় কি? যেগুলা তাপে চাপে মনে করো যে প্রসারিত হয় না, সেগুলো হলো অনমনীয়। ঠিক আছে? সেগুলা কি? অনমনীয়। ওকে? নমনীয় কি? তাপ, তারপরে নমনীয়র উদাহরণ হইলো তোমার তামা, লোহা, এগুলা কি? সরি, লোহা না, তামা, তারপরে মনে করো যে প্লাস্টিক, এগুলা হলো নমনীয় পদার্থ। আর অনমনীয় কি? অনমনীয় পদার্থ ধরতে পারো তোমার অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলা কি? অনমনীয় পদার্থ। ঠিক আছে? তো এই জিনিসগুলা আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোন সমস্যা। ন্যাপথলিন কঠিন পদার্থ বলতে পারো এবং এটা কি হয়? এটা ধীরে, ধীরে মনে করো বাতাসের সংস্পর্শে এসে গলতে শুরু করে। তাই না? তো মনে করো যে এগুলো পদার্থকে বলবা তোমরা কঠিন পদার্থ। ওকে? মানে যেটা যে অবস্থানে থাকে। যেমন ধরো বরফ। বরফ কি থাকে? ১ম এ থাকে কঠিন। তাই না? বায়ু নমনীয় না, বায়ু নমনীয় না। ঠিক আছে? বায়ুকে কি তুমি প্রসারিত করতে পারবা? আবিদা? না। যেগুলো মনে করো তাপে চাপে প্রসারিত হয় সেগুলাকে বলা হয় কি? নমনীয় পদার্থ। ক্লাসটা শুরু করি। মেহেদাতুল স্যার না ওটা, বুঝছো? ওটা একটা স্টুডেন্ট আরকি মজা করছে। যাই হোক, চলো। আশা করি এই পর্যন্ত। না, আজকে কুইজ রাখিনি তোমাদের, সময় পাইনি। যাই হোক, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের লাইভ কুইজ দিব আমি। ওকে? তো চলো। দেখো, ধাতু ও অধাতু। আচ্ছা, এই জিনিসটা একটু তোমরা খাতায় নোট করো। ধাতু, ধাতু এবং অধাতু। ঠিক আছে? ধাতু আর অধাতু। এরকম একটা টেবিল বানাও যেখানে এক পাশে রাখো ধাতু এবং আরেক পাশে রাখো অধাতু। ঠিক আছে? অধাতু, অধাতু। মাউস দিয়ে লিখতেছি, তার জন্য লেখা এমন হচ্ছে। ঠিক আছে? কিছু মনে করো না। ধাতু, ধাতু। এরকম করে মাউস নাও, মানে তোমরা খাতায় লেখো ধাতু ও অধাতু। আমি তোমাদের কিছু পয়েন্ট বলবো, এটা একটু লিখে নাও। দেখো, ধাতু। ধাতু কোনগুলো? ধাতু যেগুলো, যে পদার্থগুলো চকচক করে। যে পদার্থগুলো কি করে? যে পদার্থগুলো চকচক করে সেটা হলো ধাতু। ঠিক আছে? ধাতু পদার্থগুলো কি হয়? ধাতু পদার্থগুলো তাপ ও বিদ্যুৎ পরিবাহী। ধাতু পদার্থগুলো কি হয়? তাপ ও বিদ্যুৎ পরিবাহী। ধাতু পদার্থগুলো চকচক করে। ধাতু পদার্থগুলো কি হয়? তাপ ও বিদ্যুৎ পরিবাহী এবং ধাতু পদার্থগুলোকে আঘাত করলে ঝনঝন শব্দ হয়। ধাতু পদার্থগুলোকে আঘাত করলে কি হয়? ঝনঝন শব্দ হয়। আর অধাতু কি? ঠিক এর বিপরীত। এটা কি? এটা চকচক করে না, বিদ্যুৎ ও তাপ পরিবাহী না, এবং এটা কি করে না? এটা মনে করো আঘাত করলে ঝনঝন শব্দও করে না। ঠিক আছে? এই ৩ টা অপশন লিখে নাও সবাই। আচ্ছা, সবাই কি লিখেছো? বলো, কারো কোন জায়গায় সমস্যা থাকলে আমি আবারও রিপিট করি। ধাতু চকচক করে, বিদ্যুৎ পরিবাহী। ধাতু কি করে? চকচক করে। যে সকল ধাতু পদার্থ সেগুলো কি করে? চকচক করে, বিদ্যুৎ পরিবাহী, আঘাত করলে শব্দ হয়। ঠিক আছে? এগুলো হলো ধাতু। আর অধাতু কি? বিদ্যুৎ পরিবাহী করে না, চকচকও না, প্লাস আঘাত করলে কোনো শব্দ হয় না বা ঝনঝন করে না। সিমেন্ট ধাতু, বালু ধাতু, সিমেন্ট ধাতু না, বালুও ধাতু না। ঠিক আছে? ধাতু হলো তামা, অ্যালুমিনিয়াম, এগুলা হলো ধাতু। ঠিক আছে? আচ্ছা, দেখো ধাতু কি? ধাতু বিদ্যুৎ পরিবাহী, বিদ্যুৎ, তাপ, এগুলা কি? ধাতু পরিবাহী। আর হলো এটা কি? চকচক করে।
এটা কি করে বাবারা? চকচক করে এবং এটাতে তুমি যদি আঘাত করো তাহলে এটা কি হয়? শব্দ হয়। আর অধাতু কোনগুলো? অধাতু হলো এগুলো আঘাত করলে শব্দ হবে না। তারপরে কি হবে না? এগুলো আঘাত করলে কোনো শব্দই হবে না। প্লাস এগুলাতে বিদ্যুৎ পরিবাহী হবে না এবং এগুলা চকচকও করবে না। ঠিক আছে? আর ধাতুর উদাহরণ কি? ধাতুর উদাহরণ হলো এই যে এখানে দেওয়া আছে দেখো। তামা, অ্যালুমিনিয়াম এগুলা হলো ধাতু। লোহা দেখো এখানে দেওয়া আছে। অ্যালুমিনিয়াম, সোনার গহনা, তামা এগুলা কি? এগুলা হলো ধাতুর বৈশিষ্ট্য। তাহলে অধাতু কোনগুলো? অধাতু হলো তোমার অক্সিজেন, কাঠ এগুলা। ঠিক আছে? অক্সিজেন বা গ্যাসীয় পদার্থগুলো এগুলা হলো তোমার অধাতু। ওকে? তো এটা ছিল ধাতু এবং অধাতু। তো দেখো এখানে তোমাদের কিছু পরীক্ষার কথা বলা হয়েছে যে পরীক্ষাগুলো খুবই সোজা। তোমরা চাইলে এই পরীক্ষাগুলো বাসায়ও করতে পারো। আমি একটু তোমাদের উম বুঝাইয়া দেই জিনিসগুলা। যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে এই জিনিসগুলা কিন্তু আসে মাঝে, মাঝে। বুঝছো? মানে তোমাদের উদ্দীপকে একটা পরীক্ষা দেওয়া থাকবে এবং সেই পরীক্ষা মোতাবেক তোমাদের কি করতে হবে? বুঝতে হবে যে এখানে কি চেয়েছে। যেমন ধরো এই যে এখানে আমাদের বলেছে যে একটা মোমবাতি আছে। তার উপরে তার সাথে ২ টা তামার পাত কি করা আছে? লাগানো আছে। ঠিক আছে? তো দেখো কি বলেছে। ধাতব পদার্থের তামা তাপ পরিবাহিতার পর্যবেক্ষণ। মানে ধাতব পদার্থ যে তাপ পরিবাহী করে। পরিবাহী মানে কি? ধাতুর ভিতর দিয়ে যে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই যে ব্যাপারটা আছে, এই জিনিসটা পরীক্ষা করার জন্য এই পদ্ধতিটা করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে আরকি। দেখো, তোমরা কি করবা? ২০ সেন্টিমিটারের ২ টি কক বা সোলারের টুকরা নিবা। ঠিক আছে? সোলার টুকরা আছে। কক মানে কি? মুখা বা মনে করো শোলা যে আছে, শোলা দেখছো? শোলার টুকরা, শোলা তোমরা চিনবা কিনা জানি না। মানে এটা অনেকটা মনে করো যে কাঠের মতন হয়, নরম শোলা। এটা নিতে পারো। তারপরে মোমবাতি নিবা এবং স্পিরিট ল্যাম্প নিবা। ঠিক আছে? মোমবাতি বা স্পিরিট ল্যাম্প। মানে মোমবাতিও নিতে পারো, স্পিরিট ল্যাম্পও নিতে পারো ইচ্ছা তোমার। পদ্ধতি ককের মধ্যে দিয়ে তামার তার সতর্কতার সাথে এমন ভাবে প্রবেশ করো যাতে একটি তারের মাঝে বরাবর থাকে। অর্থাৎ মানে এই যে ককটা আছে তাই না, এই ককের ভিতর দিয়ে তারটা এমন ভাবে নিবা যেন এই তারটা কি থাকবে? একদম ককের মাঝামাঝিতে থাকবে দুইটাই। ওকে? মাঝামাঝিতে থাকলো। মাঝামাঝিতে থাকার পরে তারের এক প্রান্ত ধরে অপর প্রান্তের মোমবাতিটি শিখার উপর ধরো। মানে দুইটা যে তার আছে সেটা মোমবাতির উপর ধরা। তো কি হবে? এখন কক ব্যবহারের কারণ কি? মোমবাতির শিখা থেকে সরাসরি তাপ যেন হাতে না লাগতে পারে সেজন্য এটি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, মানে এই যে মোমবাতির শিখা, ঠিক আছে? এই মোমবাতির শিখাটা যেন তোমাদের হাতে না লাগে এই জন্য কি করা হয়েছে? কক ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন দেখো এখন কি হবে? তুমি যখন ২ পাশে ২ টা তার যে আছে, তারটা ধরলা, এরকম ভাবে ধরবা। ধরে দেখবা ধীরে, ধীরে তারটা কিন্তু গরম হচ্ছে। কেন গরম হচ্ছে? কারণ সেখানে কিন্তু তাপ পরিবাহী হচ্ছে। অনেক সময় দেখবা যে লোহা জাতীয় জিনিস দিয়ে যদি রান্না-বান্না করা হয়, আমি একদম সহজ একটা উদাহরণ দেই। ধরো একটা কড়াইয়ের ভিতর তুমি যদি অনেকক্ষণ একটা লোহার খুন্তি বা চামচ যে আছে, তাই না? এই চামচটা যদি তুমি রেখে দাও, তাহলে কিন্তু সেই চামচটা ধীরে, ধীরে কি হয়ে যায়? গরম হয়ে যায়। পুরাটুকি গরম হয়ে যায়। কারণ কি? সেখানে কিন্তু তাপ পরিবহন হচ্ছে, পরিবাহী হচ্ছে। এই যে ব্যাপারটা, এটা কি বলা হয়েছে? তাপ পরিবহন। মানে কঠিন, তারপরে যে তোমার আরো যে কিছু পদার্থ আছে, এগুলাতে কি হয়? তাপ পরিবাহী হয়। ঠিক আছে? তো এখানেও সেম পরীক্ষা। তাপ পরিবাহী করার জন্য কি করেছে? ৩ টা চামচ নিয়েছে। আচ্ছা। দেখো তোমাদের যেটা বলতেছিলাম আরকি আমি যে, এর জন্য তোমরা কি করবা? ৩ টা চামচ নিবা। ঠিক আছে? কয়টা চামচ নিবা? ৩ টা চামচ নিবা। চামচের উপরে ৩ টা কয়েন যে আছে, টাকার কয়েন, ৳১ কয়েন, ৳২ কয়েন, তোমরা যদি বড়লোক হও ৳৫ কয়েনও নিতে পারো। কোন সমস্যা নাই। ওকে? তো এই কয়েনটা লাগাবা। ঠিক আছে? লাগানোর পরে কি করবা? মনে করো মোমবাতির যে তোমার মোম আছে না? মোম দিয়ে লাগাবা। লাগানোর পরে নিচে পানির ভেতরে রাখবা। তো এই ৩ টা কি? ৩ টা হবে হলো অ্যালুমিনিয়াম, প্লাস্টিক এবং কাঁচের চামচ। তো দেখবা সর্বপ্রথম অ্যালুমিনিয়াম যে আছে, অ্যালুমিনিয়ামের সাথে যে চামচটা আছে, তাই না? ধরো এই যে ৩ টা চামচ আছে, এই ৩ টা চামচে ধরো এটা একটা অ্যালুমিনিয়াম। এর সাথে কি আছে? এর সাথে আমার একটা কয়েন লাগানো আছে। তো দেখবা ধীরে, ধীরে পানি যখন গরম হচ্ছে, সর্বপ্রথম অ্যালুমিনিয়ামের যে মোমটা দিয়ে আমি লাগিয়েছি, সেই মোমটা গলে গেছে এবং কয়েনটা
পড়ে গেছে। তার মানে কি অ্যালুমিনিয়াম সবচাইতে বেশি তাপ পরিবাহী। সবচাইতে কম তাপ পরিবাহী কি জানো? প্লাস্টিক। প্লাস্টিকে সহজে তাপ পরিবহন করে না। ঠিক আছে? এবং তারপরেই হলো কাঁচ। অ্যালুমিনিয়ামের পরে দেখবা কাঁচের ওখান থেকে কি হচ্ছে? জিনিসটা পড়ে গেছে। তো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও। কোন পরীক্ষা? লাস্টে যে পরীক্ষা বুঝাইলাম এটা? আচ্ছা দেখো। এই পরীক্ষার ক্ষেত্রে কি করবা তোমরা? আমি তোমাকে বলি দেখো। আচ্ছা এই যে জিনিসটা তো দেখতে পারতেছো, তাই না? এখানে বলেছে ৩ টা চামচ নিবা। ধরো আমি ৩ টা চামচ নিলা এরকম। এরকম ৩ টা চামচ নিলাম। একটা হলো তোমার কাচের, আরেকটা অ্যালুমিনিয়াম, আরেকটা প্লাস্টিকের। তো এই যে ৩ টা চামচ আছে, এই যে চামচ ৩ টা আছে, এই চামচের সাথে ৳১ কয়েন লাগাবা। কি দিয়ে? মোম দিয়ে। ওকে? মোম দিয়ে কয়েনটা লাগাইয়া দিলা। লাগানোর পরে তোমাদের কাজ হবে এটাকে একটা বিকারের ভেতর, পানির ভেতর রাখো এবং পানিটা ধীরে, ধীরে তাপ দাও। ধীরে, ধীরে কি দিবা? তাপ দিবা। তাপ দিলে একটা সময় এমন হবে দেখবা সর্বপ্রথম অ্যালুমিনিয়ামের যে পদার্থটা আছে মানে চামচটা আছে, সেই চামচের সাথে যে কয়েনটা লাগানো আছে সেই কয়েনটা কি হবে? পড়ে যাবে। সেই কয়েনটা কি হবে? পড়ে যাবে। এবং এর ফলে কি হলো? এর ফলে মনে করো সেখানে তাপ সবার আগে পৌঁছাইলো। এই যে ব্যাপারটা এখানে আমরা কি বুঝতে পারলাম? যে অ্যালুমিনিয়ামটা কি হচ্ছে? অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহী সবচাইতে বেশি। তারপরে দেখো সবচাইতে ধীরে বা সবচাইতে পরে যে কয়েনটা পড়ে যাবে সেটা হলো প্লাস্টিক। কারণ কি? প্লাস্টিক সবচাইতে কম বিদ্যুৎ পরিবাহী। তো এই যে এখানে এই পরীক্ষাটার কথাই বলা হয়েছে আরকি। তো তোমরা মনে রাখবা যে অ্যালুমিনিয়াম সবচাইতে বেশি কি? তাপ পরিবাহী। আর সবচাইতে কম তাপ পরিবাহী কি? প্লাস্টিক। হলো তোমার এটা এক ধরনের মনে করো বাতির মতন, বুঝছো? সায়েন্টিফিক ভাবে এটাকে বলা হয় স্পিড ল্যাম্প। তোমরা ছোটবেলায় কি তোমরা দেখছো? উম ওটার নাম যেন কি? আমি ভুলে গেছি ঠিক। মানে আমি ছোটবেলায় দেখতাম, বুঝছো? মানে জিনিসটা খুবই ভালো লাগতো আমার। কি জানি বলা হইতো ওটা? মানে একটা কাঁচের একটা ছোট থাকতো। মানে ল্যাম্পই আরকি। যাই হোক মোমবাতির মতন। মানে ওর ভিতর কি তেল ঢালা যাইত। তেল দিয়ে ওটার উপরে মনে করো কাগজ মানে কি বলা হইতো ওটা? কাপড় দেওয়া হইতো। ঠিক আছে? এবং ওই বাতি আরকি বাতি। তো এই জিনিসটা ছিল কাঁচের বা লোহার তৈরি ছোট বাতি। ওর ভিতর তেল ঢালা যাইত এবং তার ভেতরে কি? কাপড় রাখা হইতো এবং ওটাতে যখন আগুন লাগানো হইতো সেটা ধীরে, ধীরে জ্বলতো। তো এই জিনিসটাই হলো তোমার স্পিড ল্যাম্প আরকি, বুঝছো? মানে বাতি। হারিকেন না, হারিকেন আলাদা জিনিস, বুঝছো? হেরিকেন না, হারিকেন না, হারিকেন না, হেরিকেন, হারিকেন, হারিকেন না বাবা। এটা জানি কি বলা হয়? কুপি, কুপি হ্যাঁ, কুপি হইতে পারে। বুঝছো? মানে ছোট ল্যাম্পো হ্যাঁ, ল্যাম্পো হ্যাঁ, ঠিক বলেছো। ল্যাম্পো। মানে এরকম একেক জায়গায় একেক নাম। আমি ছোটবেলায় এই জিনিসটা খুবই পছন্দ করতাম। এই যে স্পিড ল্যাম্প দেখতে পারতেছো? এই যে স্পিড ল্যাম্প। এটা হলো কি? স্পিড ল্যাম্প। ওকে? আচ্ছা বিদ্যুৎ পরিবাহী পরীক্ষাটা খুবই সোজা। বিদ্যুৎ সাধারণত তামার ভিতর দিয়ে খুব তাড়াতাড়ি প্রবাহিত হয়। তোমরা এই ক্ষেত্রে আচ্ছা তোমরা এত কমেন্ট করতেছো, কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে? ওই তো কি বললাম? একেক জায়গায় একেক দুয়াত। এই যে রায়ান ঠিক বলেছো। দুয়াত। ঠিক আছে? দুয়াত। পারফেক্ট নামটা আমি মাত্র পেলাম দুয়াত। হ্যাঁ, দুয়াত। ঠিক বলেছো। দুয়াত, দুয়াত। ওকে। আচ্ছা দেখো, বিদ্যুৎ পরিবাহীর যে কথাটা বললাম, বিদ্যুৎ পরিবাহী পরীক্ষাটা খুবই ইজি। এখানে মনে করো খুবই সিম্পল একটা জিনিস। তুমি একটা ব্যাটারি নিবা। ব্যাটারি কি থাকে? ধনাত্মক প্রান্ত থাকে এবং ঋণাত্মক প্রান্ত থাকে, তাই না? তো তারের সাথে ব্যাটারিটা লাগাবা। লাগানোর পরে বাল্বের সাথে লাগাবা দেখবা কি বিদ্যুৎ দিয়ে বাল্বটাকে জ্বালাচ্ছে। মানে এই যে তারটা কি? বিদ্যুৎ পরিবাহী। তো এটা আমরা বুঝতে পারি তামা একটি বিদ্যুৎ পরিবাহী। মানে এটা একদম সহজ পরীক্ষা। এখন আসো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। দেখো গলনাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে তাকে বলা হয় গলনাঙ্ক। তোমরা যদি একটা মোম দেখো, একটা মোমে আগুন লাগাইলে মানে আগুন যদি জ্বালাও সেটা মনে করো ৫৭°C মোমটা ধীরে, ধীরে গলতে শুরু করবে। অর্থাৎ এই যে তাপমাত্রায় একটা মোম গলতে শুরু করতেছে এটাকে বলা হয় কি? তার
গলনাঙ্ক। তোমরা কি কোন সময় দেখছো মোমে আগুন লাগানোর সাথে, সাথে মোম গলে যাচ্ছে? না। মোম কিন্তু ধীরে, 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 ধীরে গলতেছে। তার মানে কি? তাপটা যখন একটা লিমিটে যাচ্ছে, একটা তাপটা যখন একটু বাড়তেছে তখন মোমটা গলতে শুরু করতেছে। তুমি যদি মোমটাকে অনেক তাপ ওর ভেতর রাখো দেখবে সাথে, সাথে মোমটা কি গলে যাচ্ছে। তার মানে তাপ যত বেশি হবে গলনাঙ্ক তত তাড়াতাড়ি হবে। ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবা যে তাপমাত্রা বৃদ্ধি পেলে গলনাঙ্ক কি পায়? বৃদ্ধি পায়। ঠিক আছে? গলনাঙ্কটা কি? গলনাঙ্ক হলো তোমার যে তাপমাত্রায় বিদ্যুৎ সরি যে তাপমাত্রায় কোন পদার্থ গলতে শুরু করে তাকে বলা হয় গলনাঙ্ক। তাকে কি বলা হয়ে থাকে? গলনাঙ্ক বলা হয়ে থাকে। আর স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় কোন পদার্থ বায়বীয় পদার্থে রূপান্তরিত হয় বা জলীয় বাষ্পে রূপান্তরিত হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। তাকে কি বলা হয়? স্ফুটনাঙ্ক। ফর এক্সাম্পল তোমরা যদি একটা দিলে একটা পানি নাও, কি নাও? পানি নাও। পানিটার নিচে অনেকক্ষণ ধরে তাপ দিতে থাকো। দেখবা ধীরে, ধীরে পানি কি হচ্ছে? জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। এই যে তাপমাত্রায় একটা পানি কি হলো? জলীয় বাষ্পে পরিণত হইলো। এটা হলো কি? স্ফুটনাঙ্ক। এটা কি? এই যে তাপমাত্রাটা এটা হলো স্ফুটনাঙ্ক। ঠিক আছে? তো এই পরীক্ষাটাও খুবই সোজা। এই পরীক্ষাটা আমি আর বললাম না। মানে একদমই সোজা পরীক্ষা। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক তোমরা বাসায়ও এই পরীক্ষাটা করতে পারো। গরম পানিতে দেখবা যে তাপ দিলে ধীরে, 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 ধীরে তাপ বেড়ে যাচ্ছে এবং কিছুক্ষণের ভেতরে কিছুক্ষণ পরে মনে করো কি হচ্ছে? ওটা জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। ঠিক আছে? আচ্ছা। হিমাঙ্ক। এখন দেখো হিমাঙ্ক। আমরা জন্মদিনে বা বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বালাই। ঠিক আছে? আচ্ছা হিমাঙ্কটা কি? তোমাদের একটা কথা বলি। যে তাপমাত্রায় কোন তরল পদার্থ কঠিন পদার্থে রূপান্তরিত হয় তাকে বলা হয় হিমাঙ্ক। যে তাপমাত্রায় কোন তরল পদার্থ কঠিন পদার্থে রূপান্তরিত হয় তাকে বলা হয় হিমাঙ্ক। ফর এক্সাম্পল তোমরা শীতের দেশে তো দেখেছো, তাই না? বরফ পড়ে যেখানে। সেখানে যদি তুমি পানিটা রাখো, পানিটা কিন্তু বরফ হয়ে যায়। আর যদি ফ্রিজের ভেতর রাখো, ছিল তরল সেটা হয়ে গেল বরফ। মানে কি কঠিন পদার্থ। এই যে তাপমাত্রাটা এটা হলো হিমাঙ্ক। তার মানে কি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আর হিমাঙ্ক এই ৩ টা জিনিস খুব ভালোভাবে মনে রাখবা। এখন বলো তোমাদের এই ৩ টাতে কি কোন সমস্যা আছে নাকি? সাপ্তাহিক পরীক্ষায় আছে কিনা জানি না। তোমাদের জানিয়ে দেওয়া হবে। রুটিন তোমাদের কালকে জানিয়ে দেওয়া হবে। তোমরা সবগুলা পরীক্ষণই দেখবা আফফানান, বুঝছো? আর যেগুলাতে সমস্যা যেগুলাতে সমস্যা সেগুলাতে মনে করো যে আমাকে বলবা এর পরের দিন ক্লাস থাকলে আমি বুঝিয়ে দিব। আচ্ছা। বলো তোমাদের এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে এখন আমাকে বলো। বুঝছো? যেমন তুমি কি তাপ দিচ্ছ বা কি গলতেছে এটা একেক সময় একেকটার জায়গায় মনে করো যে কি বলে? মানে একেক সময় একেক তাপমাত্রা হয়। যেমন ধরো তোমাদের যদি আমি বলি বরফ, ঠিক আছে? বরফ, বরফ সাধারণত কি হয়? মাইনাস তাপমাত্রায় গলতে শুরু করে, তাই না? বরফ কি হয়? মাইনাস তাপমাত্রায় মানে সরি বরফ সাধারণত মাইনাস তাপমাত্রায় হয়। বুঝছো? বিদ্যুতের শক খাইছি। সরি। আচ্ছা, তো দেখো মানে তুমি যদি একটা পানিকে -0°C এর নিচে রাখো তাহলে কিন্তু সেটা কঠিন পদার্থে রূপান্তরিত হয়। আবার সেম ধরো মোমটা যে আছে, তাই না? মোমে দেখবা তরল যে পদার্থটা সেটা গলতে, গলতে আবার কিন্তু মোমেই রূপান্তরিত হয়। মানে কি? সেটা ১ম এ গরম থাকে, তারপরে হালকা একটু ঠান্ডা ওয়েদার পাইলেই সেটা কি হয়ে যায়? কঠিন পদার্থে রূপান্তরিত হয়। তার মানে এগুলা ফিক্সড না। একেকটা পদার্থ একেকটা তাপমাত্রার উপর কি হয়? গরম হয়, তরল হয় এবং তোমার আ বরফ হয়ে যায়, জমে যায়। ঠিক আছে? তো এটা কোন ফিক্স না। এটা মনে রাখতে হবে একেকটা একেক রকম তাপমাত্রায় হয়। বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা। আচ্ছা আবিদা তুমি কোন জিনিসটা বোঝো নাই বলো তো? বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বলতে তো বোঝাচ্ছে এই পুরো জিনিসটাই। মানে এতক্ষণ যে যা পড়াইলাম তার মানে কি তুমি একদম ১ম থেকে বলতে যাচ্ছ বুঝান স্যার? আবিদা একটু হ্যান্ড রাইজ করো বাবা। স্যার যখন এটা পড়াইতেছিলেন তখন আমার নেটটা গেছিল গা। ও আচ্ছা, আচ্ছা। তো কোন জায়গাটায় বোঝো নাই বলো? স্যার ১ম থেকেই এই পৃষ্ঠার ১ম থেকেই একটু বোঝান আবার। কোন পৃষ্ঠায় ১ম থেকে বাবা বলো তো? স্যার বইয়ের ৫৪ পৃষ্ঠার। ৫৪ পৃষ্ঠা না? ৫৭
এই মানে তুমি গলনাঙ্গ, স্ফুটনাঙ্গ এই জিনিসটা বোঝো নাই, তাই না? নাকি এই যে এই জিনিসটা বোঝো নাই? এখান থেকে বোঝো নাই? এখান থেকে স্যার। আচ্ছা শুনো, আমি তোমাকে একটা রিক্যাপ করে দিচ্ছি। তুমি রেকর্ডেড ক্লাসটা দেখে নিবা। ঠিক আছে? কারণ কি এই আচ্ছা, জিনিসটা আচ্ছা স্যার। অনেক বড়। তো এখন যদি বুঝাইতে যাই যে আরো ৪০ মিনিট সময় লাগবে। কারণ আমার ক্লাসে আছে আর ১৫ মিনিট। ওকে? ও আচ্ছা স্যার, তবে দেখে ওকে। নিব নয়। আচ্ছা দেখে নিও। আমি তোমাকে রিক্যাপ করে দিচ্ছি ছোট করে। ওকে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা দেখো। তো মূলত দেখো, তোমাদের আর কারো কোনো সমস্যা আছে? তিথি বুঝেছি। ওকে। না আর নাই। ওকে ঠিক আছে। ফাতেহা বুঝাচ্ছি। দেখো আমি এই যে এখান থেকে একটু ছোট করে রিক্যাপ করছি। দেখো, এখানে সাধারণত তাপ পরিবহনের ব্যাপারটা বোঝানো হয়েছে। মানে এই পরীক্ষাটা খুবই সোজা। তোমরা ৩ টা চামচ নিবা। ৩ টা চামচের উপরে ৩ টা কি করবা? ৩ টা টাকার কয়েন যা আছে, কয়েন লাগাবা মোম দিয়ে। তো মোম দিয়ে লাগানোর জন্য সেটা কি হবে? যেটা তাপ বেশি পাবে সেই মোমটা তাড়াতাড়ি গলে যাবে না? স্বাভাবিক। যেখানে তাপ বেশি পাবে সেখানে কিন্তু মোম তাড়াতাড়ি গলে যাবে। তার মানে কি? অ্যালুমিনিয়াম তাপ বেশি পরিবাহী, সেখানে মোম গলে যাবে এবং কয়েনটা পানিতে পড়ে যাবে। তার মানে আমরা বুঝলাম অ্যালুমিনিয়াম তাপ বেশি পরিবাহী। এবং সবচাইতে কম পরিবাহী কোনটা? সবচাইতে কম পরিবাহী হলো তোমার প্লাস্টিক এবং তারপরে কাঁচ। এই পরীক্ষা আরকি শেষ। আর বিদ্যুৎ পরিবাহিতা তো একদম সোজা। তোমরা দেখলেই বুঝতে পারবা। মানে এখানে বুঝানোর মতন কিছু নাই। এখন আসো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক কি দেখো। তোমাদের এখানে কমেন্ট মানে সংজ্ঞা আছে হয়তো। আ স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এখানে সংজ্ঞাটা আ কত আচ্ছা দেখো আমি তোমাদের বুঝাই। আ গলনাঙ্ক হলো যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে সেই তাপমাত্রাটাকে বলা হয় গলনাঙ্ক। ফর এক্সাম্পল আমরা যদি মোমকে দেই, মোম কিন্তু কত ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করে? মোম ৫৭ ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করে। তার মানে কি ৫৭ ডিগ্রি সেলসিয়াস হলো তার গলনাঙ্ক। ঠিক আছে? অর্থাৎ এই যে তাপটা আছে, এই তাপে কি হচ্ছে? বস্তুটা ধীরে, ধীরে গলতেছে। এই যে গলারটা ব্যাপারটা এটাকে বলা হয় গলনাঙ্ক। ওকে? দেখো এখানে বলেছে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় ওই তাপমাত্রাকে পদার্থের গলনাঙ্ক বলে। এই লাইনটা একটু ভালোভাবে মনে রাখবা। ঠিক আছে? যে তাপমাত্রায় সবাই একটু বইয়ে মার্ক করে নাও। যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে এই তরলে পরিণত হয় সেটা হলো গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো পদার্থ তোমার জলীয় বাষ্পে পরিণত হয় সেটা হলো স্ফুটনাঙ্ক। আর হিমাঙ্ক কি? হিমাঙ্ক হলো যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ কঠিনে রূপান্তরিত হয় সেটা হলো কি? সেটা হলো তোমাদের কি বলা হয় এটাকে? স্ফুটন, তাই না? হিমাঙ্ক সরি। সেটা হলো স্ফুটন। তো এই ছিল আরকি আমাদের ৩ টা মানে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। তোমাদের কাজ থাকবে সবাই লিখে নাও। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক এই ৩ টার ভেতর পার্থক্য লিখবা ৫ টা ৫ টা করে। এবং সেটা তুমি কাল ১২:৩০ থেকে রাত্রি ৯:৩০ পর্যন্ত গ্রুপে জমা দিবা। কয়টা থেকে? ১২:৩০ থেকে রাত্রি ৯:৩০। হিমাঙ্ক, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই ৩ টার ভেতর পার্থক্য লিখবা। ঠিক আছে? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক এই ৩ টার ভেতর ৫ টা ৫ টা করে পার্থক্য দিবা। ৫ টা বা ৩ টা করে দিও যাও। বেশি দিলাম না। যে বুঝতেছিলা না সে কি এখন বুঝেছো? বলো। তো তোমাদের হোমওয়ার্ক থাকলো কয়টা করে? ৩ টা। মানে এই যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক এই ৩ টার ভেতর পার্থক্য লিখবা। ঠিক আছে? ৩ টার ভেতর কি লিখবা? পার্থক্য লিখবা। তো এই ছিল আরকি আজকে আমাদের পড়া। এখনো যদি কারো সমস্যা থাকে বলো। ৫ টা লিখো। কিন্তু ৩ টার নিচে কেউ দিবা না। ৩ টা করে অপশন থাকবে মিনিমাম। ৩ টার নিচে কেউ কোনো খাতা জমা দিবা না। আচ্ছা তো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, মিনিমাম ৩ টা, মেক্সিমাম ৫ টা। আফনান, ভেরি গুড। ওকে, তো যাই হোক আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবা, পড়ালেখা করবা এবং এডু পরিবারের সাথে থাকবা। বুঝছো? মাস্ট বি পড়ালেখা করবা বেশি, বেশি। বুঝছো? কেউ যেন ফাঁকি দাও না। তো আজকে এই পর্যন্তই থাকলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নরিন, আফনান, ওয়ালাইকুম আসসালাম। সবাইকেই আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।